একই পৃথিবীতে পরিচিত অপরিচিত সকলের জন্য ভিন্নতা নিয়ে সকালের শুরু। একরাশ দুশ্চিন্তায় নির্ঘুম রাত্রি কেটে গেছে শুভার। সুমন এখনো বাসায় ফেরেনি, ফোন বন্ধ এখনো। পাহাড় সম ভারী চিন্তার বোঝাতে মাথা যখন ঝিম ধরে আসছে, তখন শরীর ক্লান্ত, চোখ চাইছে বিশ্রাম। তবে বিরামহীন যুদ্ধের নামই যে জীবন। ঘড়ির ঘন্টা তাকে দাপিয়ে বেড়াচ্ছে, হাতে সময় নেই। একবার তাকে বাইরে যেতেই হবে। প্রথমে টাকার সন্ধানে, দ্বিতীয়ত কর্মক্ষেত্রে যেতে হবে। বাবার ঔষধের ব্যবস্থা করতে হবে, বাসার বাজারের ব্যবস্থাও করতে হবে। অশান্ত মনের দাবানল বুকের ভেতরেই জ্বলে। বাইরে তো সে বড্ড বেমানান। দরজা খুলে বেরিয়ে যায় শোভা। পেছন থেকে শোভার মা ভাবে দাঁড়িয়ে আছেন। তার নির্লিপ্ত অভিব্যক্তি যেন অনেক কথা বলতে চায়। শোভা পিছু ফিরে এক পলক দেখে নেয় মায়ের দুটো ছলছল চোখ, অতঃপর বেরিয়ে যায়। ঝুলন্ত ব্যাগের উচ্চস্বরে বেজে ওঠা ফোনের রিংটোন শোভার ছোট্ট হৃদয়কে নাড়িয়ে তোলে। হৃদয় নামক অদৃশ্য অস্তিত্বের সাথে মুহূর্তেই অনেক হিসেব কষা হয়। কে কল দিতে পারে? সুমন? সুমন কল দিয়েছে? তাকে কিছু বলার সুযোগ দিবে, নাকি সুমন কথা বলার আগেই সে নিজেই হাজারটা কথা শোনাবে? কোথায় ছিল কাল রাতে? কেন ফোনটা বন্ধ ছিল? কেন বাবার ঔষধ আনেনি? কেন বাজার করেনি? কেন মিথ্যা বলে ফ্রেন্ডের থেকে টাকা নিয়েছিল? মায়ের আলমারিতে গোছানো টাকাগুলো কোথায় গেল? গহনাগুলো কোথায় গেল? কত শত প্রশ্ন তার মনে জমা হয়ে আছে। দীর্ঘ তপ্ত শ্বাস ফেলে শোভা। ব্যাগের জিপারটা খুলে ফোনটা হাতে নেয়। তপ্ত রোদে স্ক্রিনের সব কিছুই ঝাপসা। আন্দাজে ফোনটা ধরে শোভা। তারপর, কে? আপু, আমি সুমনের বন্ধু বলছিলাম। কোনো প্রবলেম? আপু, আপনি যদি একটু হসপিটালে আসতেন। কেন ভাই? না মানে, কাল রাতে সুমন আমাদের সাথে ছিল। সকালের দিকে ও হঠাৎ অসুস্থ হয়ে যায়, ওই জন্য হসপিটালে নিয়ে এসেছি। মানে, কি হয়েছে ওর? আপনি আসুন প্লিজ, ইমার্জেন্সি। লোকেশন মেসেজ করছি আপু, প্লিজ চেক। সুভা হাত উঁচিয়ে রিকশা ডাকে। বুকের মধ্যে ধুক ধুক করে বাড়ছে শব্দগুলো একের পর এক। কি হলো সুমনের? এই মুহূর্তে হাতে পুরোটাই শূন্য। দুশ্চিন্তার পাহাড় যেন ধসে ধসে পড়ছে মাথার উপরে। ফোনটা আবারও বাজছে। ফোন ধরে শোভা। শোভা, আম্মা বলো। তুই শুনছিস ওরা কি বলছে এইগুলা? কি হয়েছে আম্মা? এত হাইপার হচ্ছ কেন? সুমন, আমার সুমন নাকি বিষ খাইছে। পুরো পৃথিবীর চোখের সামনে ঘুরে ওঠে শোভার। কি শুনছে সে? সব সত্যি নাকি দুঃস্বপ্ন? রিমার জীবনে এই একই রকম সকাল শুরু হয় আজকাল। সকাল থেকে মায়ের তিক্ত কথায় হৃদয় পুড়তে থাকে রাত অবধি। আবার রাত ফুরিয়ে যায় চোখের জলে ভিজতে ভিজতে। জীবনের কিছু ভুল আজীবনই জ্বালাবে, আজীবনের জন্য পোড়াবে। আগুনের লেলিহান শিখায় জলজ্যান্ত মানুষটা সারা জীবন জ্বলবে, কিন্তু কিছুই করার থাকবে না। সেই রকমই একটা তিক্ত সকালের শুরু রিমার। আজকালকার শরীরের সাথে মানসিক যন্ত্রণার পাল্লা দিয়ে বাড়ছে। তার উপরে মায়ের অত্যাচারে জান বেরিয়ে যাবার উপক্রম। জীবনের অল্প একটু ভুল আপনার জীবনের মোড় এমন অ্যাঙ্গেলে ঘুরে যাবে, নিজের চেনা জায়গা, চেনা মানুষ, চেনা সবকিছু অচেনা হয়ে যাবে। ভোরবেলা চিৎকার চেঁচামেচিতে ঘুম ভাঙে রিমার। আজও তার ব্যতিক্রম নয়। এগুলো দিন পেরিয়ে যাওয়ার পরও কোনো কেন যে তার মা একটু কোমল, একটু নরম হয় না, এটাই বুঝতে পারে না সে। আজকাল ডায়েরি আর চোখের জল সবচেয়ে বেশি আপন। মায়ের চিৎকার চেঁচামেচিতে কানে হেডফোন গুজে দেয় রিমা। অতঃপর ডায়েরির নতুন পাতায় লেখা হয় আরেকটি দীর্ঘশ্বাস। যদি সম্ভব হতো, তাহলে তোমার প্রতি আমার ভালোবাসা, বিশ্বাস, ভরসা, মায়া, সকল অনুভূতিগুলোই এই আস্ত আমিটাকেই প্রকাশ্যে গলায় রশি ঝুলিয়ে মৃত্যুদণ্ড দিয়ে দিতাম শুভ্র, যাতে এই পৃথিবী ভুল করার আগে আমার মৃত্যুর করুণ পরিণতির কথা মনে করত। তবে আত্মহত্যা মহাপাপ বলে পারলাম না। দুঃখ ভারাক্রান্ত হৃদয়ের দুটি মানুষের একটি দীর্ঘ রাত হোটেলের কেবিন রুমে কেটে গিয়েছে। সকালের প্রজ্বলিত সূর্যের স্বর্ণালী ঝলমল আলো পড়ছে তিথির চোখে মুখে। চোখ কুঁচকে ফেলেছে তিথি। বুকের আলিঙ্গনে সে রোদের আলো থেকে
তিথির সোনা মুখ ঢেকে রাখছে শিশির। তিথি ধীর গলায় বলছে, রাগ কমেনি? শিশির চুপচাপ, নিস্তব্ধ, নীরব। তিথির গলা আর একটু ধীর। চলো বাসায় যাই। কেন? এভাবে চলে আসাটা ঠিক হলো? ঠিক না হলেও ভুল তো আর হয়নি। বাসায় থাকলে কখনোই তোর শূন্যতা মা বুঝতো না। কিছু সময় দূরত্ব ভালো। আর যদি না বোঝে? না বুঝলে নাই, তুই আমার কাছেই থাকবি। পৃথিবীর সবার ভালোবাসা আমি একাই দিব। আমার না হয় কেউ নেই, তাই তুমি আমাকে সবার ভালোবাসার চেয়েও বেশি ভালোবাসতে পারবে। কিন্তু তোমাকে ভালোবাসার অনেক মানুষ আছে, তাদের ছাড়া তুমিও ভালো থাকবে না। আমি চাই না মামি আর তোমাকে আলাদা করতে। তুমি প্লিজ ফিরে যাও। আমি সেদিনই ফিরবো যেদিন আমার মা নিজের ভুল বুঝতে পারবে। হোয়াট এভার, আই নিড টু গো। কোথায় যাবে তুমি? কাজ আছে, পুলিশ হেডকোয়ার্টার্সে। আর আমি? তুই এখানেই থাকবি। আজকের মধ্যে অন্য জায়গায় শিফট হব, নো প্রবলেম। তুমি কখন ফিরবে? রাতে। আমি এখানে একা থাকবো? আজকের মতো কষ্ট করে থাক না প্লিজ। আর শোন, অনেক ব্যাড নিউজের মধ্য থেকে একটা গুড নিউজ দেই তোকে। তোর ফ্রেন্ড সিনথিয়া, হ্যাঁ, ওর কোনো নিউজ আছে জানো তুমি? তুমিও তো আইনের লোক, ওর কোনো নিউজ দিতে পারবে তুমি? তোর ফ্রেন্ড এই মুহূর্তে সেফ জোনে আছে। তোর সিনথিয়া এখন এসপির মিসেস। অবাকের উঁচু সীমায় পৌঁছে চোখ গোল গোল করে ফেলে তিথি। তারপর লাফিয়ে উঠে বলে, সত্যি? শিশির তিথিকে থামিয়ে দিয়ে বলে, আরে আরে, নিজের বিয়েতেও এত খুশি হসনি যতটা অন্যের বিয়ের খবর শুনে হচ্ছিস। সিনথিয়া স্যারকে পছন্দ করতো, ভালোবাসতো। আর তুই যে ওর বরের সাথে ফ্লার্টিং করে বেড়াস, এ কথা জানে তোর বান্ধবী? আমি তখন জানতাম না রে, তাহলে এমন করতাম না। তুই আমার বোন, এই কথাটা সেদিন স্যার জানতেন। তা না হলে সেদিন গুলি মেরে তোকে উড়িয়ে দিতেন। আচ্ছা, স্যার কি সিনথিয়াকে সব বলে দেবেন? একজন এসপি মোটেও তোর মতো বাচ্চামি করবে না। তিনি একজন বিচক্ষণ বুদ্ধিসম্পন্ন মানুষ। আচ্ছা তিথি, তুই কিন্তু অনেকটাই শান্ত হয়ে গেছিস। তিথি এগিয়ে এসে শিশিরকে দুই হাতে আঁকড়ে ধরে বলে, শান্তির একটু জায়গা পেয়ে গেছি তো, তাই সব ভালোই লাগে। আমার কোনো দুঃখ নেই। বৃষ্টি শেষে একটা ঝলমলে ঝকঝকে পরিষ্কার সকাল। মিষ্টি মধুতে মো মো করা ঘ্রাণে শ্বাস টেনে টেনে নিচ্ছে সিনথিয়া। গভীর ঘুম ক্রমেই পাতলা হচ্ছে। এরপর কয়েক সেকেন্ডের জন্য মস্তিষ্ক শূন্য হয়ে যায়। সব কি স্বপ্ন ছিল? ইরফাত তাকে ভালোবাসি বলেছিল? সব কি স্বপ্ন? তড়াক করে খোলে ঘন আঁখি পল্লব। ওপরে আধুনিক ইন্টেরিয়র সেলিং, ফ্যান ঘুরছে ভো ভো করে। পাশ ফিরে তাকায় সিনথিয়া, পাশের মানুষটা কোথায়? লাফিয়ে উঠে বসে সে। চারপাশে চোখ বুলিয়ে খুঁজে বেড়ায়। মিষ্টি স্নিগ্ধ ঘ্রাণ হৃদয় জুড়ে যাচ্ছে। বেডসাইড টেবিলে বেতের ঝুড়িতে সাদা সাদা শুভ্র ফুলগুলো যেন হাসছে। মধুর ঘ্রাণে অন্তর ছুঁয়ে যাচ্ছে। সাদা ছোট ছোট ফুলের মধ্যে একটা ভাঁজ করা কাগজ। সিনথিয়া মেলে ধরে সেই কাগজটা। সিন্ড্রেলা, তোমার স্পর্শে অন্ধকারাচ্ছন্ন জরাজীর্ণ রক্তাক্ত হৃদয়ের বিষণ্ণতাগুলো আজ আলোয় আলোয় উদ্ভাসিত। তুমি শুয়েই শুষে নিও আমার সারাদিনের ক্লান্তি, আর আমি বাকিটা ফিরে এসেই না হয় দিব। এখন যাচ্ছি, সারাদিন ভীষণ মিস করবো বউ। অতঃপর সিনথিয়া হৃদয়ের বসন্তের বাতাসের মতো অনুভূতিরা ঠান্ডা আবহে বইতে শুরু করলো। হৃদয় নামক ছোট্ট অংশটা তোলপাড় শুরু করলো। বউ এই নামক শব্দটুকু দেখেই ভালোবাসার চাদরে সে নিজেই মুড়িয়ে রাখতে চেয়েছিল এরফাতকে। তবে অমায়িক চিন্তাধারী কঠিন হৃদয়ের মানুষটি প্রেমের সেতু বন্ধন তৈরি করে তাকে হাত বাড়িয়ে কাছে ডাকছে নিজেই। প্রেম প্রীতি পূর্ণ বন্ধনে তাকে বেঁধে ফেলেছে আষ্ঠে পৃষ্ঠে। অপূর্ব চিন্তাশীল মানুষকে কি প্রেমের জোয়ারের ভাসানো সম্ভব? অনুপম চিন্তাধারী পুরুষকে কখনো নারী তার প্রেমের জোয়ারে ভাসাতে পারে না। সেই পুরুষ তার অমোঘ প্রণয় ভালোবাসার জোয়ারে তার প্রিয়তমাকে ভাসিয়ে নিয়ে যায়। যেমন চিরকুটের মধুর শব্দ সিনথিয়াকে প্রেমের জোয়ারে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। দরজায় টোকা পড়ে।
কল্পনার জগতে ছেদ ঘটিয়ে দরজায় তাকায় সিনথিয়া। মিষ্টি গলায় ভেসে আসে, গুড মর্নিং বউ। মিষ্টি গলা শুনে সিনথিয়া বুঝতে পারে টুম্পা ডাকছে। বিছানা থেকে ছুটে যায় দরজার দিকে। ভিজিয়ে রাখা দরজাটা খুলে দেয় সিনথিয়া। দরজার অপর প্রান্তে দাঁড়িয়ে আছে ইভা, তার কোলে টুম্পা। সিনথিয়া বলে, গুড মর্নিং সোনা। ইভা বলে, আর ইউ ওকে? আপু, ভাইয়া কিন্তু নেই, নামাজ পড়ে বাইরে গিয়েছে, ফিরতে লেট হবে। আমাকে ডাকেনি একবারও। ভাইয়া এমনই, তুমি এসো, ফ্রেশ হয়ে এসো। বলেই মিষ্টি করে ঠোঁট ছড়ায় ইভা। ইভার চোখ জোড়া টানা টানা, ফর্সা পাতলা মুখ, নিটোল গড়নের শরীর মেয়েটার। এক পলক দেখেই চোখ সরানোর উপায় নেই। ইরফাদের জেরক্স কপি একেবারে, শুধু ফিমেল ভার্সন। যে মেয়ের দিকে তাকিয়ে চোখ ফেরানো যায় না, তাকেই নির্মমভাবে ঠকিয়ে গেছে তার রক্তের ভাই। এত কঠিন নির্মম হৃদয় কি করে হলো তার ভাইয়ের? অজান্তেই একরাশ মায়া তার হৃদয় ছড়িয়ে গেল। এই যে পিচ্ছিটা কি মিষ্টি দেখতে, একবার দেখলেই হৃদয় ঠান্ডা হয়ে যায়। গতরাতে অনেকবার টুম্পাকে চুমু খেয়েছে সিনথিয়া, এখনো অদৃশ্য মায়া তাকে দাপিয়ে বেড়াচ্ছে। ইভার কোল থেকে টুম্পাকে নিজের কোলে নেয় সিনথিয়া, টুপ টুপ করে পুরো মুখে চুমু খায়। যদি পারত নিজের ভাইয়ের অবিচারে বাচ্চাটার শরীর থেকে চুমুতে চুষে নিত এই মুহূর্তে। তবে সব যন্ত্রণা, সব ব্যথা চুষে নেওয়া যায় না। ইভা সবটা স্বাভাবিকভাবেই নেয়। ইভা মৃদু হেসে বলে, পরে আদর করো যত খুশি, নিচে আসো, খাবারটা খেয়ে নাও, বাবা ওয়েট করছে। সিনথিয়ার টনক নড়ে, ঘুমটা বেশি হয়ে গেল না? কয়টা বাজে? পেছনে ঘুরে দেওয়াল ঘড়ি খুঁজে বেড়ায় সিনথিয়ার চোখ জোড়া। ইভাই হেসে বলে, ঘড়ি দেখতে হবে না, 9টা বাজে। তোমাদের ওপর দিয়ে অনেক স্ট্রেস গিয়েছে, ওইটা বাবা জানে। তোমাদের প্রপার রেস্টের প্রয়োজন, সো ডোন্ট প্যানিক। তুমি নিচে এসো। সিনথিয়া হঠাৎই মাথায় একটা চিন্তা টোকা দিয়ে যায়। কোন স্ট্রেসের কথা জানে বাসায়? সবটা জেনে তারা তাকে মেনে নিচ্ছে, নাকি সবটা অজানা তাদের? আচ্ছা, রাফসান যে তার ভাই, এটা জানতে পারলে সবাই তাকে মেনে নিবে তো? আবছা টিমটিমে আলোর লোহার সেলের কক্ষে বসে আছে ইরফাদ। অপহরণের শিকার ছেলেগুলোর জবানবন্দি নেওয়া হচ্ছে, বাকি কাজ চলছে নিয়ম মাফিক। খুব শীঘ্রই উন্মোচন করা হবে আসল কালপ্রিটের মুখোশ। বিকেলবেলা কিচেনে কাজ করছে ইভা। সিনথিয়া দাঁড়িয়ে আছে পাশেই। একটা লম্বা ট্রেতে কফি আর স্ন্যাক্স সাজিয়ে হাতে ধরিয়ে দেয় ইভা। তারপর বলে, চলো। কোথায় আপু? গেস্ট এসেছে, ড্রয়িং রুমে চলো। সিনথিয়া বাধ্য মেয়ের মতো ইভার দেখানো রাস্তা দিয়ে যায়। ড্রয়িং রুমে প্রবেশ করেই থমকে যায় সিনথিয়া। এক পলক সামনে আর এক পলক পেছনে তাকায় সে। ইভার মিষ্টি চোখের ভাষা বলে, যাও। সিনথিয়া দ্রুত পা চালিয়ে যেন ছুটে যায়। ড্রয়িং রুমের সোফায় বসে আছে তার বাবা, মা আর মুগ্ধ। সিনথিয়া টেবিলে ট্রেটা রেখে বাবার বুকে ছোট্ট বাচ্চাদের মতো করে ঝাঁপিয়ে পড়ে। অপর হাতে আগলে ধরে মায়ের গলা। রেদওয়ানুর রহমান সিঙ্গেল সোফায় বসে এক পরিবারের সবাই কান্নায় ভাসতে থাকা অনুভূতির সাক্ষী হন। সিনথিয়া কান্না করে ফেলে। কতগুলো দিন পেরিয়ে গেছে, কতগুলো দিন দূরে ছিল। দীর্ঘদিন মেয়েকে চোখে দেখতে পেয়ে কেঁদে ফেলেন সানজিদা বেগম। মুগ্ধর চোখে জল টুপটুপ করে। সানজিদা বেগম মেয়ের মাথায় চুমু খান। সিনথিয়া কান্না ভেজা গলায় বলে, বাবা, বাবা তুমি কেমন আছো? মা, তুমি কেমন আছো? কান্নার তোড়ে সানজিদা বেগম উত্তর দিতে পারেন না। মেয়েকে টেনে বুকে জড়িয়ে গত দিনগুলোর অপেক্ষা যন্ত্রণা ভুলতে চান। সিনথিয়া মায়ের বুকে পড়ে থাকে অনেকটা সময়। সিনথিয়ার বাবা রেদওয়ানুর রহমানের দিকে তাকিয়ে ভেজা গলায় বলেন, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আমার মেয়েটা একটার পর একটা ট্রাপে পড়েছে। এসপি সাহেব না থাকলে হয়তো আমার মেয়েটা এই জাল থেকে বেরিয়ে আসতে পারতো না। রেদওয়ানুর রহমান বললেন, আইন সকলের জন্যই সমান, এটা একজন পুলিশ অফিসারের রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে। তবে এইবার একজন মানুষ হিসাবে যে দায়িত্ব ইরফাদ পালন করেছে, আই এম প্রাউড অফ হিম। স্যার,
আজকে সিনথিয়াকে আমাদের সাথে পাঠানো যায় না? আমরা সিনথিয়াকে চোখে চোখেই রাখবো, রুম থেকে বের হতে দেব না একেবারেই। অফিসিয়াল রুলস এর বাইরে কিছুই পসিবল নয়। আর আনঅফিসিয়াল রুলস হলেও আপনার মেয়ে আমার বাসায়ই থাকবে শফিউর সাহেব। আমি আপনার মেয়েকে আমার ছেলের বউ করে আনতে চাই। আশা রাখছি আপনারা সম্মতি দিবেন। হঠাৎ এমন কথায় ভেতর থেকে কেঁপে ওঠেন শফিউল আলম। কর্নেল রেদওয়ানুর রহমান আর সম্রাট শাহজাহানের মধ্যে যে যুদ্ধ ছিল সে তো ভালোভাবেই জানেন। ওই কারণে সিনথিয়ার আসল পরিচয় এখনো কাউকে দেননি তিনি। বাবার ছায়াতলে মেয়ের সুরক্ষা নিশ্চিত করতে নিজেই পরিচয়ে বড় করেছেন তিনি। এই মুহূর্তে কি করবেন তিনি? সবটা জানিয়ে দিবেন নাকি গোপন করবেন মেয়ের আসল পরিচয়? লুকিয়ে কতক্ষণ রাখবে এই সত্য? কি অপেক্ষা করছে মেয়ের কপালে? বিকাল বেলাটা ধূসর মেঘের আড়ালে তলিয়ে আছে স্বর্ণালী সূর্য। ঝিরিঝিরি কোমল বাতাস বইছে। কেবিনে একের পর এক ফাইলে চোখ বুলাচ্ছে ইরফাদ। টেবিলের পাশে অবহেলায় পড়ে থাকা নতুন ফোনটা কেঁপে কেঁপে উঠছে একটু পর পর। সেই দিকে ভ্রূক্ষেপ নেই তার। ইচ্ছাকৃত উপেক্ষা নাকি অন্যমনস্ক তার চোখ দেখে বোঝার উপায় নেই। ঠিক সেই সময়ই লম্বা তড়িঘড়ি হন্তদন্ত হয়ে কেবিনে প্রবেশ করে প্রভাত রঞ্জন সরকার। তীক্ষ্ণ দৃষ্টিধারী ইরফাদের চোখ তুলে তাকায়। অতঃপর সহজ স্বাভাবিক কথোপকথন। ইরফাদ, স্যার বলুন। আই থিংক তুমি আমাকে ইগনোর করছো। কতগুলো কল দিয়েছি। ইউ হ্যাভ এনি আইডিয়া? ইয়েস স্যার, আই হ্যাভ নো আইডিয়া কজ আই এম সো বিজি। তুমি আমাকে ইনসাল্ট করছো ইরফাদ। তুমি কি ভুলে যাচ্ছ হু আই অ্যাম? নো নো স্যার, আই এম নো হু আই আর ইউ। ইগনোর করার কারণটি কি? এক কথা দুইবার বলা আমার পছন্দ না স্যার। ইউ নো দ্যাট। ইরফাদ বলুন। কোনো মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে হয়তো। তুমি আমাকে বলতে পারো প্রবলেমটা কি? এভরিথিং ইজ গোয়িং পারফেক্টলি অ্যান্ড স্মুথলি। আমার সিক্স সেন্স রং গেস করে না ইরফাদ। হ্যাঁ, আই সি। এটুকু বলেই প্রভাত রঞ্জন সরকারকে উপেক্ষা করে বেরিয়ে যায় ইরফাদ। প্রভাত রঞ্জন সরকার হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকেন। মোটামুটি বড় ধরনের লোহার সেল আর আলো আধারের মাঝামাঝি দুটো চেয়ার পাতা। প্রভাত রঞ্জন সরকারকে জাবির ডেকে এনেছেন মিনিট পাঁচেক আগেই। তিনি পায়ের ওপরে পা উঠিয়ে চেয়ারে শরীর এলিয়ে রাজা বাদশার মতো করে বসে আছেন। বলিষ্ঠ শরীরের অধিকারী সিংহের বেশে সেলে প্রবেশ করে। ইরফাদকে দেখে প্রভাত রঞ্জনের গলা। ইরফাদ, মাই বয়, কি জন্য ডেকেছ? নতুন কেস নিয়ে কথা বলবে? আই নো মাই সান, তুমি বেশিক্ষণ আমার সাথে রাগ করে থাকতে পারবে না। নীরব নিস্তব্ধ চারপাশ। শুধু পায়ের দাপটে কেঁপে উঠছে মাটি। শক্ত পায়ের দাপটে কয়েক সেকেন্ডে চেয়ারের শিরদাঁড়া টান টান করে বসে আছে ইরফাদ। পায়ের উপরে পা তুলে দেয় সে। হাতের রিভলভারের নলে সরায় কপালে লেপ্টে থাকা চুলগুলো। পায়ের উপরে পা তুলে বসার ভঙ্গিতে হালকা কেঁপে ওঠে প্রভাত রঞ্জন সরকার। তিনি নিজেই পা নামিয়ে বসেন। দীর্ঘ সময়ের অভিজ্ঞতায় তিনি ইরফাদকে ভালোভাবেই চেনেন। ইরফাদের ভঙ্গিমা আসনির সংকেত দিচ্ছে। তবুও তিনি নিজেকে স্বাভাবিক রেখে বলেন, হোয়াট হ্যাপেন্ড ইরফাদ? এভরিথিং ইজ ওকে? এনিথিং রং? রিভলভারের ট্রিগারের গোল অংশে আঙ্গুল রেখে ঘোরাচ্ছে ইরফাদ। অতঃপর তার বিধ্বংসী রূপ অগ্নিমূর্তি ধারণকারী ইরফাদের ক্রুদ্ধ স্বর, চেক দিস পেপারস, দেন ইউনিফর্ম খুলে ফেলুন। হোয়াই ইরফাদ, আর ইউ সিরিয়াস? তুমি কি বোঝাতে চাচ্ছ? আমি কিছুই বুঝতে পারছি না। আর তুমি কি বলতে চাচ্ছ? ইউ নো দ্যাট হু আই অ্যাম। আপনার থেকে ভালো আমাকে আর কেউ চেনে না। আমি কেন ইউনিফর্ম খুলবো? যারা ইউনিফর্মের যথার্থ মূল্যায়ন করতে জানে না তাদের শরীরে ইউনিফর্ম থাকা মানে পুরো আইন ব্যবস্থাকে অসম্মান করা। সো হারি আপ। ইরফাদ, তুমি আমাকে ইনসাল্ট করছো। এর পরিণাম ভালো হবে না। প্রভু ছাড়া কারোর দিকে আঙ্গুল তোলা অন্যায়। রিভলভার শক্ত হাতে তাক করে প্রভাত রঞ্জনের সরকারের কপাল বরাবর। তারপর অগ্নিমূর্তি ধারণ করে বলে, ইরফাদ,
ডোন্ট থ্রেট স্টোনস অ্যাট গেসেস। এত বছরেও তুমি আমাকে চিনলে না? এমন কথায় শক্ত ঢোক গেলেন প্রভাত রঞ্জন সরকার। এত বছরের অভিজ্ঞতায় তিনি তো ইরফাদকে ভালোভাবেই চেনেন। বিচক্ষণ ধারালো মস্তিষ্কধারী ইরফাদ একাই আগুন জ্বালিয়ে দিতে পারে তা তিনি ভালো করেই জানেন। তবে এই মুহূর্তে স্বাভাবিক দৃষ্টিভঙ্গি, আচরণ স্বাভাবিক থাকা প্রয়োজন। তিনি স্বাভাবিক গলায় বলেন, দেখো বাবা, রুলস ভুলে যাবেন না মিস্টার প্রভাত রঞ্জন সরকার। এখানে আমি সম্পর্ক পাততে আসিনি। চেক দিস পেপার, ইউনিফর্ম সারন। ইরফাদ, শোনো আমার কথাটা। ডোন্ট কল মি ইরফাদ, আই সে এগেইন ইউনিফর্ম সারন। তুমি আমাকে ফোর্স করতে পারো না ইরফাদ। প্রুফ ছাড়া আমাকে ফোর্স করা আইনত দণ্ডনীয় অপরাধ। আমাকে আইন শেখাতে আসবেন না। আইজিপি রুস্তান কবির 30 সেকেন্ডের মধ্যেই কক্ষে প্রবেশ করবেন। তার নির্দেশ। আপনার হাতে আগেই পেপারস পাঠানো হয়েছে। চেক দিস পেপার। ঠিক ওই মুহূর্তে কক্ষে প্রবেশ করেন রুস্তান কবির। ইরফাদ উঠে দাঁড়ায় প্রভাত রঞ্জন সরকার। রুস্তান কবিরের হাঁক ডাক গলা। অপরাধীর শরীরে পুলিশের ইউনিফর্ম। বিধ্বংসী গলায় এই মুহূর্তে গরম হচ্ছে পরিবেশ। গলার হুঙ্কারে ফুটে উঠছে ধ্বংসলীলা। প্রভাত রঞ্জন সরকার সবটা উপেক্ষা করে নিজেও হয়ে ওঠেন অগ্নিমূর্তি। দুজনের মধ্যে চলে ক্ষুদ্র যুদ্ধ। অতঃপর ইরফাদের হাতের ইশারায় আলোর দুতি পড়ে ফাঁকা দেওয়ালে। ইরফাদের হাতে রিমোটের বাটন চেপে দেওয়ালের প্রতিচ্ছবির দিকে তাকায়, মুখে বাঁকা হাসি। প্রভাত রঞ্জন সরকার ইরফাদের দৃষ্টির দিকে তাকায়। দেওয়ালের প্রতিচ্ছবি দেখে ভেতর থেকে হালকা কেঁপে ওঠেন তিনি। ইরফাদ মৃদু হাসে। প্রভাত রঞ্জনের মুখটা কালো আধারে ঢেকে যায়। ইরফাদ তেরছা গলায় বলে, চিনতে পেরেছেন? প্রভাত রঞ্জন সরকার স্বাভাবিক গলায় বলেন, হ্যাঁ, ওনাকে কে চিনবো না। অতঃপর চালানো হয় কাঙ্ক্ষিত ভিডিও। প্রভাত রঞ্জন সরকার নড়ে চড়ে বসেন। দেওয়ালে ভেসে ওঠা চিত্রে দেখা যাচ্ছে একটা আবছা আলোর কক্ষে ক্রিকেট বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা বসে আছেন সোফায়। মুখোমুখি বসে আছে প্রভাত রঞ্জন সরকার। সাথে আছেন দেশের রাজনৈতিক এমপি, মন্ত্রী। একটা ক্ষুদ্র আলাপচারিতার সাক্ষী স্বরূপ রেকর্ডেড ভিডিও। একের পর এক পৃষ্ঠা উল্টে পাল্টে দেখায় ইরফাদ। গুটি কয়েক ভিডিও দেখিয়ে পজ দেয় ইরফাদ। সহসাই গুরু গম্ভীর রুস্তান কবিরের গলার স্বরে ওঠে ঝড়। ইউনিফর্ম খোল। প্রভাত রঞ্জন সরকার হো হো করে হেসে ওঠেন। নিজের হাতের রিভলভারের নল তাক করেন নিজের কপালের দিকে। অতঃপর রুস্তান কবির বলেন, সাইকোটাকে তুমি দেখো, আমি আসছি। বেরিয়ে যান রুস্তান কবির। ওই সময়ই প্রভাত রঞ্জন সরকার হাসেন আবারও। বেশিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। আমার হাতে কত লম্বা তুই তা জানিসও না। তোর বাপকে আমার নখের ইশারায় তুলে আনবো। এই নখের ইশারায় দেখবি তুই। ইরফাদ পায়ের ওপরে পা তুলে চেয়ারে শরীর এলিয়ে আয়েশি ভঙ্গিতে বসে আছে। রকিং চেয়ার হলে একটু দোল খেত। 1 সেকেন্ডে লন্ডভন্ড সবকিছু। আয়েশি ভঙ্গিতে বসেই চোখের পলকে আঘাত আনে ইরফাদ। বলিষ্ঠ শক্তিশালী পায়ের আঘাতে প্রভাত রঞ্জনের হাত থেকে পড়ে যায় রিভলভার। মেঝেতে ঝনঝন করে ওঠে। অন্য পায়ে লাথি মারে চেয়ারে। প্রভাত রঞ্জন সরকার তাল সামলাতে না পেরে পড়ে যায় মেঝেতে। নিজের হাতের রিভলভারের নল তাক করে দুই পায়ে ফটাফট দুটো শুট করে দেয়। অতঃপর রিভলভারের ধোয়া ওঠা গরম নলে নরম ওষ্ঠ গোল করে ফু দেয় ইরফাদ। তারপর হাসতে হাসতে বলে, দ্য এন্ড। ধূর্ত চালাক বাঘ একদিনে বেড়ালের মতো ধরা পড়ে। বলেছিলাম না? তুই যদি হোস মাইন্ড গেমের মাস্টার প্ল্যানার, আমি হলাম সাইলেন্ট কিলার। ইরফাদ, আরে চেঁচাস না। তোকে সন্দেহের তালিকায় ফেলেছি সেই দিনই, যেদিন থানায় চিঠি এসেছে। তবে দুয়ে দিয়ে 4 মেলাতে অনেক দূর যেতে হয়েছে আমাকে। কোল্ড ওয়ার অ্যান্ড কিলিং মি। কে কখন কোন মুহূর্তে আমার হাতে ধরা পড়বে আগের সেকেন্ড অবধি তা টের পায় না বা পাবেও না। প্রভাত রঞ্জন সরকার মেঝেতে শুয়ে শুয়েই হাসে।
তারপর বলে, আমার হাত যে কত দূর যেতে পারে তুই ভাবতেও পারিস না। খেলা তো কেবল শুরু, দেখি কে যেতে পারলে তুই আটকে দেখাস। এরফাদ কখনো কাউকে আটকে রাখে না, সোজা উপরে পাঠিয়ে দেয়। ভুলে যাস না, এরফাদ নিজের রক্তকে তাই ছাড় দেয়নি। সিনথিয়া টুম্পাকে নিয়ে বসে আছে। বাবা মা চলে যাওয়ার পর থেকেই মনটা ব্যাকুল হয়ে আছে। টুম্পাকে জড়িয়ে ধরে বসে আছে সিনথিয়া। রাতের খাবার বানাচ্ছে ইভা। ঠিক ওই সময়েই পরিচিত সাইরেন বেজে ওঠে। ইভা হাতের কাজ ফেলে দৌড়ে যায় সিনথিয়ার কাছে, তারপর কোলে তুলে নেয় টুম্পাকে। সিনথিয়া কিছু বুঝতে না পেরে ইভার কার্যক্রমগুলো চুপচাপ দেখছে। ইভার ঠোঁটের কোণে হাসির ঝলক। সে হাসি হাসি মুখে বলে, দূরে কোথাও থেকে ঠান্ডা বাতাসের আবহে বুকটা শীতল হয়ে আসে। ইরফাদ এসেছে, তার ভালোবাসা। ইভা হেসে হেসে বলে, তুমি তো ভারী বোকা, বর আসছে তোমার, দরজা খুলে দাঁড়িয়ে থাকো, যাও। সিনথিয়া লজ্জায় মাথাটা নামায়। ইভা সিনথিয়ার থুতনিতে হাত দিয়ে বলে, ওরে আমার লজ্জাবতী রে, লজ্জার কিছুই বলিনি সোনা, দরজা খুলে দিয়ে বর খুশি হয়। এই যে তোমার দুই চোখে সারাদিন আমার ভাইটাকে খুঁজে বেড়ানো, এটা দাঁড়িয়ে না থাকলে যে সে বুঝবে কি করে তুমি কত অপেক্ষা করেছো। যাও, টুম্পাকে নিয়ে যাই। বর বউয়ের মধ্যে যেতে নেই সোনা পাখি, এটা বোঝো না, তাতে অনুভূতি নষ্ট হয়। তুমি দেখা করে আসো। টুম্পা মামার ভেতরে এসে এই টুম্পাকে কোলে নিবে। যাও যাও। ধীর পায়ে এগিয়ে যায় সিনথিয়া, ক্ষণে ক্ষণে পিছু ফিরে তাকায়। ইভা চোখের ইশারা দেয়, তারপর বলে, একটু জড়িয়ে ধরো কিন্তু, আমার ভাই খুব টায়ার্ড হয়ে ফেরে, বইয়ের ভালোবাসা দরকার। সিনথিয়া লজ্জায় লাল হয়ে যায়। ইভা খুব বন্ধুত্বপূর্ণ, পুরোই ভাইয়ের মতো, তবে মনটা একটুও শক্ত না, খুব নরম। সিনথিয়ার পরনে কালো কালারের লং কুর্তি, চুলে লম্বা বেনুনি করে দিয়েছে ইভা। নিচে যায় সিনথিয়া, ওপর থেকে ইভা ডিরেকশন দিচ্ছে। ঠিক সেই সময় রেদওয়ানুর রহমান ঘর থেকে বের হন। ওপর থেকে নিচের দিকে না তাকিয়ে ইভার পাশ দিয়ে যাওয়ার সময় বলেন, আম্মা, দরজা খুলে দিচ্ছিস না যে, ইরফাদ আসছে তো। ইভা আলতো করে নিজের জিহবায় কামড় দেয়, মনে মনে বলে ফেলে, এই খেয়েছে। তারপর বলে, এই তো যাচ্ছিলাম বাবা। থাক, তোকে যেতেই হবে না, আমিই যাচ্ছি। ইভার চোখটা গোল গোল হয়ে যায়। যা ভেবেছিলাম তাই, এখন না ছেলে বউয়ের রোম্যান্সের মধ্যে পড়ে যান তিনি। ইভা তড়িঘড়ি করে বলেন, বাবা, মনেই ছিল না, সিনথি গেছে তো নিচে, তুমি রুমে যাও বাবা। আমি বাইরে যাব, একটু কাজ আছে তো। এতক্ষণে কাজ, কি অবস্থা একটা। মনে মনে বলি আওড়ায় ইভা, কিভাবে থামাবে বাবাকে। ইভা ক্ষুদ্র চেষ্টা চালায়, বাবা, আমি একটা খাবার বানিয়েছি, একটু টেস্ট করে দেখো তো। ফিরে খাবো আম্মা, তুমি রেখে দাও। এখন একটু খাও। আমার কাজ আছে ইভা, ইমার্জেন্সি। এতক্ষণে ইমার্জেন্সি কাজ? বুড়ো হয়েও ছেলে মেয়ের কেমিস্ট্রি বোঝো না, অবুঝ নাকি? কখনো বিয়ে করনি নাকি? মনে মনে বুড়ি আওড়ায় ইভা। বাবার হাঁটার গতিতে বাধা দিয়ে দাঁড়ায় ইভা। তারপর হালকা কেশে গলা পরিষ্কার করে বলে, বাবা, তুমি কি বিয়ে করেছিলে? কি বলিস মা, আমার তো মনে হচ্ছে বিয়ে করোইনি কখনো, আর না হলে মা তোমার জন্য অপেক্ষাই করেনি। না না, আমি বাসায় ফিরলে তোর মা দরজায় দাঁড়িয়ে থাকতো, বাতাস করতো। তোমার ছেলের বউও বাতাস করতে গেছে বাবা, তুমি সেখানে কাবাবের হাড্ডি হতে যাচ্ছ। 5 মিনিটে ঘরে বসে দেন, তারপর যাও। রেদওয়ানুর রহমান এভার দিকে তাকিয়ে বলেন, আমার মেয়ে কত বুদ্ধিমতী, আল্লাহ তোমার মন বরফ শীতল করে দিক মা। বলেই তিনি ঘরের রুমের দিকে ফিরে যান। সিনথিয়া দরজার পেছনে দাঁড়ায়। ভারী পাল্লা ঠেলে ভেতরে ঢোকে ইরফাদ। সিনথিয়া লজ্জায় কুকড়ে যায়, দরজার পেছনে মিলিয়ে যায় যেন। ইরফাদ পা ফেলেই ধীর গলায় বলে, বাইরে এসো। লুকাচ্ছ কেন? সিনথিয়া নিজের দিকে তাকায়, তাকে না দেখে কি করে বলল সে তো লুকিয়ে আছে? তাহলে বুঝলো কি করে? ইরফাদ দরজায় ভারী পাল্লাটা টেনে সরায়। ভেসে আসা ইরফাদের শরীরের ঘ্রাণে মাতোয়ারা হৃদয়ের উল্লাসে চোখ বন্ধ করে সিনথিয়া। এক হাতে চেপে ধরে নিজের চোখ, অধর যুগল অযথায় কাঁপছে। ইরফাদের জন্য অপেক্ষা করেছে সারাদিন, পথ চেয়ে থেকেছে, ফোনে অপেক্ষা করেছে সে। ইরফাদ কি সব বুঝতে পেরেছে?
চোখ খিচে বন্ধ করে থাকে সিনথিয়া, যেন সমস্ত পৃথিবীর লজ্জা তার উপরে ঢেলে দেওয়া হয়েছে। ঠিক ওই মুহূর্তেই ইরফাদ কোমল পাতলা ওষ্ঠ ধরে টুক করে ছুঁয়ে দেয় বরফ ঠান্ডা অধর। প্রগাঢ় ও নিস্তব্ধতা। পৃথিবী থমকে গেছে, থমকে গেছে সিনথিয়ার অন্তর, হৃদয়, আত্মা। কি হলো এটা? খানিকটা থেমে হৃৎপিণ্ড দাপিয়ে ভাঙচুর করে নেয় সিনথিয়াকে। পায়ের তলার শিরশিরানিতে দেওয়ালের পিঠ ঠেকিয়ে দাঁড়ায় সিনথিয়া। চোখের ওপর হাত সরিয়ে মিটিমিটি চোখ খোলে সিনথিয়া। শূন্য। চোখের সামনে সব শূন্য। তবে কারেন্টের গতিতে অঘটন করার ক্ষমতাধারী রাজা গেল কোথায়? আশেপাশে ওপরে তাকিয়ে দেখে ইরফাদ উপরে চলে গেছে। ইরফাদ উপরে এসে গলা ছেড়ে ডাকে, আমার জান বাচ্চাটা কই টুম্পা? দুরন্ত টুম্পা এক ছুটে বেরিয়ে যায়, লাফিয়ে ওঠে হরিণের মতো। ইরফাদ হাত বাড়িয়ে কোলে তুলে নেয় টুম্পাকে, ছোট ছোট হামি দেয় টুম্পার কপালে। এগিয়ে আসে ইভা, চারপাশে চোখ বুলিয়ে বলে, আরে বউ কই? কেন? ও তো বাসায়। আমি কি ওকে সাথে নিয়ে গিয়েছিলাম? কিন্তু ও তো নিচে গেল। তখনই ধীর পায়ে উপরে উঠে আসে সিনথিয়া। ইভা সিনথিয়ার থমথমে মুখ দেখে বোঝার চেষ্টা করে, তবে কিছুই বুঝতে না পেরে বলে, আর ইউ ওকে বউ? সিনথিয়ার চোখ নিবদ্ধ রেখেই মাথা কাত করে। কফি মেকার থেকে কফি ঢেলে একটা ছোট ট্রেতে দেয় ইভা। তারপর সিনথিয়াকে বলে, ভাইয়া ফিরে শাওয়ার নেয়, এরপর কফি খায়। নেক্সট ডে থেকে তুমি মনে রাখবে, নিজের হাতে কফি বানিয়ে দেবে। নর্মালি বউয়ের হাতে কফি খেতে পছন্দ করে। আর ও নিট অ্যান্ড ক্লিন, নিজের কাজ নিজেই করে। তবে ট্রাই করো ওর সবকিছু নিট অ্যান্ড ক্লিন রাখতে। প্রতিদিন জামা কাপড় ওয়াশ করে দিবে, আয়রন করবে, যখন যেটা চাই বের করে দিবে। চাইলে আমি আগের মতো সব করে দিতেই পারি, তবে বরের কাজ করার মধ্যে মজা আছে। আমি চাই তুমি এইগুলো ফিল করো ভেতর থেকে। এতটুকু বলেই তাড়া দেয় ইভা, যাও কফি দিয়ে এসো। সিনথিয়া চুপচাপ বাধ্য মেয়ের মতো ট্রে হাতে নেয়। বুকের মধ্যে দিরিম দিরিম বাজছে। ইভা সিনথিয়ার হাঁটার ভঙ্গিতে বলে, তুমি কি ভয় পাচ্ছ? সিনথিয়া চুপচাপ দাঁড়িয়ে থাকে। ইভা এগিয়ে এসে বলে, সব ঠিক হবে। ভয় পাচ্ছ কেন? জাস্ট ফিল করো। দরজায় দাঁড়িয়ে মিনমিনের স্বরে বলে সিনথিয়া, আসবো? ভেতর থেকে ভেসে আসে ঠান্ডা শীতল গলা, কাম। সিনথিয়া ধীর পায়ে ভেতরে প্রবেশ করে। বুকের মধ্যে কাঁপুনি বাড়ছে। ধীর পায়ে হেঁটে যায় সিনথিয়া। রকিং চেয়ারে দুলছে ইরফাদ। সিনথিয়া হাত বাড়িয়ে এগিয়ে দেয় কফির মগ। অযথাই কাঁপছে হৃদয়, হাত পা। কাপা গলায় বলে, আপনার চা। বন্ধ চোখ খুলে তাকায় ইরফাদ। হৃদয়ের কম্পন পাল্লা দিয়ে বাড়ায় সিনথিয়া। ইরফাদ শীতল গলায় বলে, এটা চা নয়, কফি। সিনথিয়ার সবটাই গুলিয়ে আসছে, ভীষণ এলোমেলো লাগছে। কফির মগ এগিয়ে দেয় সিনথিয়া। সাথে সাথে বলিষ্ঠ হাতে মুঠিতে বন্দি হয় তার হাত। ইরফাদ কফির মগ অন্য হাতে নিয়ে শক্ত করে ধরে সিনথিয়ার হাত। উঠে আসে ধীরে ধীরে। সিনথিয়ার কপালের চুলগুলো এক হাতে সরিয়ে দেয় ইরফাদ। সিনথিয়া পালাতে চায়, তার আগে ইরফাদ বলিষ্ঠ আঙ্গুলে চেপে ধরে সিনথিয়ার গাল। এক হাতে তিক্ত কফির মগে প্রগাঢ় চুমুক দেয় ইরফাদ। অতঃপর তিক্ত ওষ্ঠধর নিয়ে মিষ্টির খোঁজে ডুব দেয় সিনথিয়ার অধর যুগলে। সিনথিয়ার সবটা গলিয়ে আসছে, ভীষণ এলোমেলো লাগছে। কফির মগ এগিয়ে দেয় সিনথিয়া। সাথে সাথে বলিষ্ঠ হাতে মুষ্টি বন্দী হয় তার হাত। ইরফাদ কফির মগ অন্য হাতে নিয়ে শক্ত করে ধরে সিনথিয়ার হাত। উঠে আসে ধীরে ধীরে। সিনথিয়ার কপালের চুলগুলো এক হাতে সরিয়ে দেয় ইরফাদ। সিনথিয়া পালাতে চায়, তার আগে ইরফাদ বলিষ্ঠ আঙ্গুলে চেপে ধরে সিনথিয়ার গাল। এক হাতে তিক্ত কফির প্রগাঢ় চুমুক দেয় ইরফাদ। অতঃপর তিক্ত ওষ্ঠধর নিয়ে মিষ্টির খোঁজে ডুব দেয় সিনথিয়ার অধর যুগলে। ফোনের রিংটোনে ভেসে আসা মৃদু শব্দে বন্ধ হওয়া ঘন ঘন আঁখি পল্লব ছুটে যায় সিনথিয়ার। সিটকে দূরে সরে যায় সে। নিজেকে লুকাতে পিছু ফিরে বাইরে বেরিয়ে যাওয়ার জন্য ছুট দেয়। সহসাই তার কোমল হাত বাঁধা পড়ে বলিষ্ঠ হাতের বাঁধনে। কফি মগটা রেখে রকিং চেয়ার থেকে ফোনটা তুলে নেয় ইরফাদ।
অন্য হাতে তুলতুলে বেড়াল ছানার পিঠ মিশিয়ে নেয় নিজের লৌহ কঠিন বুকে। অমোঘ প্রেমের আহ্বানে বন্ধ হয়ে যায় সিনথিয়ার ঘন কালো আখি পল্লব। লৌহ শক্তি বুকের কোমল স্নিগ্ধ উষ্ণ ওমে নিজের শরীর ছেড়ে দেয় সে। লাল টকটকে ধোয়া ওঠা কানের লতিতে নেমে আসে বরফ শীতল ওষ্ঠ। ডিস্টেন্স কমাতে বলে পালাতে চাইছো কেন তুমি? সমুদ্রের স্রোতের মতো ভেসে আসা ফিসফিস শীতল স্বরে জমে যাচ্ছে সিনথিয়া। শরীর এলিয়ে দিচ্ছে আরো। অপর হাতে ফোন কানে তুলে নেয় ইরফাদ। তার মুখটা এখনো সিনথিয়ার কাঁধের ওপরে। সিনথিয়া ধীর গলায় বলে, ছাড়ুন। ইরফাদ ফিসফিস করে বলে, ডোন্ট সাউন্ড। মুহূর্তে গলার স্বরে আমূল পরিবর্তন। আসসালামু আলাইকুম স্যার। সিনথিয়া হাঁপ ছেড়ে বাঁচে। চোখ বন্ধ করে লম্বা শ্বাস টেনে নেয়। সালামের উত্তর নিয়ে রুস্তম কবির বলেন, ইরফাদ স্যার বলুন। অ্যাকর্ডিং টু ইয়োর কমান্ডস, সালমান শারাফি হ্যান্ডস ফুলফিলড ইজ অন ডিভাইসড। প্রভাত রঞ্জন সরকারের সকল প্রপার্টি, ব্যাংক ব্যালেন্স এবং সকল তথ্য কালেক্ট করেছেন। সব প্রুফ রেডি। ক্রিকেট বোর্ডের সাথে জড়িত সকলকেই ইতিমধ্যে থানায় আনা হয়েছে। আজ রাতে তো ফাইনাল খেলা। আশা করছি ক্রিকেট টিম দেশের জন্যই খেলবে। তবে সেজন্য তোমাকে কল দেওয়া। কাল সকালে প্রেস মিডিয়ার সামনে সব এক্সপোজ করবে তুমি। ওকে স্যার। আর একটু সাবধানে চলাফেরা করো। যে লোক ঠান্ডা মাথায় এত বছর ধরে ক্রাইম করে আসছে সে অবশ্যই এত সহজে হার মানবে না। ডিআইজি জেলে থাকলেও তার হাত লম্বা। তোমার উপরে অ্যাটাক হতে পারে। ডোন্ট ওয়ারি, আমি আছি স্যার নিজের জন্য। ডিআইজি প্রভাত রঞ্জন সরকার যে খেলা খেলেছেন তিনি চাইলে তোমাকে রাস্তা থেকে সরিয়ে দিতেও পারতেন। তবে আল্লাহ সহায় ছিলেন এবং তোমার তীক্ষ্ণ বুদ্ধির জোরে সব সময় তুমি নিজেকে রক্ষা করে গেছো। ইউ আর এ ওভারটেক ইউর সেভ ডে বাই ডে। আই এম প্লিজড ফর ইউ। সত্যি তুমি মাস্টারপিস ইরফাদ। স্যার, এভাবে বলে আমাকে লজ্জায় ফেলবেন না প্লিজ। আমার বাবা ছোট থেকে একটা কথা বলতেন, আমি চাই আমার সন্তান প্রথমত একজন মানুষ হোক। আমি শুধু ওইটুকুই হতে চেয়েছি। এখনো চেষ্টা করছি এবং করব মৃত্যুর আগ অবধি। আল্লাহ ব্লেস ইউর মাই বয়। ইরফাদের বাঁধনে চুপচাপ দাঁড়িয়ে আছে সিনথিয়া। কথা শেষ করে ফোন রকিং চেয়ারে রাখে ইরফাদ। চাপ দাড়িতে ঢাকা আকর্ষণীয় মোহনীয় গাল ও চিবুকটুকু সিনথিয়ার কাঁধে ঠেকায় ইরফাদ। প্রথমবারের মতো অচেনা অজানা নতুন অনুভূতির সংস্পর্শে শক্ত হয়ে দাঁড়ায় সিনথিয়া। কাঁধের ফাঁকা অংশে পুরুষালী দাড়ির ধারালো ছোঁয়ায় শিউরে শিউরে ওঠে সে। বলিষ্ঠ হাতে কোমল হাত দুটোকে হাতের মুঠোতে নিয়ে ওদরে চেপে কানে ফিসফিস করে বলে, প্রশ্নের উত্তর পাইনি। নতুন স্পর্শে নতুন গন্ধে ভাসতে থাকা সিনথিয়া ধীর গলায় বলে, কি? দূরত্ব কমাতে বলে কেন পালাচ্ছ? আধ খোলা চোখ জোড়া লজ্জায় নুয়ে পড়া লজ্জাবতী গাছের মতো নুয়ে যায়। নতুন স্পর্শের বন্ধন নিজেকে ছুটাবার ব্যর্থ চেষ্টা করে বলে, আমি শুধু পাশাপাশি ঘুমাতে চেয়েছি। এইটুকু দূরত্ব কমালেই হবে। আমার কল্পনা বিলাসী আবেগ ঘন মনের অধিকারিণী বাস্তব জ্ঞানহীন ইম্যাচিউর বউ কি কখনো বুঝবে একসাথে এক ঘরে এক বিছানায় থেকে ডিস্টেন্স মেনটেন করা তার ম্যাচিউর বরের জন্য যুদ্ধের সমান? আবছা আলোয় ডুবে থাকা নিস্তব্ধ নীরব পরিবেশে সিনথিয়ার হৃদযন্ত্রের কম্পন পাল্লা দিয়ে বাড়ে। কোমল ভালোবাসার বন্ধনের জালে বাধা পেয়ে ডুবতে থাকে সিনথিয়া। মনের সাথে তলিয়ে ভাবে সে, এ কারণে দোলনাতে ঘুমাতে বলেছিল রাতে। সিনথিয়া চুপচাপ বলে, আজ থেকে তাহলে দোলনাতেই ঘুমাবো। ইরফাদ হালকা করে প্রশস্ত করে ওর ওষ্ঠ জোড়া। আমার উপস্থিতিতে তোমার রাজ্যে নামবে প্রগাঢ় ঘুম, আর তোমার অনুপস্থিতিতে আমার নির্ঘুম রাত সর্বোচ্চ দীর্ঘ হবে। আমার জন্য কি আপনার ঘুমের প্রবলেম হচ্ছে? আমি তো বললাম বিছানায় ঘুমাবো না আর। গাধা কোথাকার। সিনথিয়া চোখ গোল গোল করে তাকায়। আপন মনে ভাবতে থাকে, কি হলো? ফোনের রিংটোনের মৃদু শব্দে আবারও সেদ ঘটে কথোপকথনে।
ইরফাদ সিনথিয়াকে ছেড়ে ফোনটা কানে তুলে নেয়। সিনথিয়া চুপচাপ দাঁড়িয়ে থাকে, মনে মনে ভাবে, ইরফাদ কি রাগ করলো? কিরে, অনেকদিন পর নাম্বার সেভ করা? হুম, ভাগ্যিস এই তুচ্ছ শুভা তোমার কন্টাক্ট লিস্টে থাকাটাই তো নর্মাল। ভালো আছো? হুম। মন খারাপ কেন? এনিথিং সিরিয়াস? তুমি কি করে বোঝো বলো তো? কেউ তো এভাবে বোঝে না। এমন কিছু না, প্রফেশনালি অভ্যস্ত, তাই অনেক সময় বুঝতে পারি। আঙ্কেল কেমন আছেন? ভালো। ইরফাদ উঠে যায় বেলকনির দিকে। সিনথিয়া ওভাবেই দাঁড়িয়ে থাকে। কি হয়েছে তাই বল। শুভার মনটা ভার, গলা থেকে কথা বের হচ্ছে না। হাতে টাকা পয়সা নেই, ধার করে নেওয়া হয়েছে বাবার ঔষধ। সবচেয়ে প্রিয় রিং বিক্রি করায় টাকায় কোনো রকমে শুরু হয়েছে ভাইয়ের চিকিৎসা। তবে এইবার দম ফুরিয়ে আসছে, গলা ঠেকে আসছে কান্নার ভারী দলা। তিক্ত অনুভূতিতে বুঝে আসা গলা শুধু কাঁদতে পারছে না, চড়চড়ে ঠোঁটটা যেন ভিজিয়ে নেয় শোভা। শূন্যে তাকিয়ে মান সম্মানের সীমা পেরিয়ে বলে, কিছু টাকা দিতে পারবে? এতক্ষণের আটকে রাখা কান্নার ভারী দলাটা ভেঙে ঝুরঝুরে বালির মতো পড়ে। ওষ্ঠ জোড়া হয় লাল টকটকে, কান থেকে ধোঁয়া ওঠে অনবরত। বুকের মধ্যে ছাই চাপা দেওয়া আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। হসপিটালের করিডোরে দাঁড়িয়ে শোভা হাত কামড়ে ধরে, কান্নার আওয়াজ। ইরফাদ ধীর গলায় বলে, কি হয়েছে আগে বল। সুভাষ সাদা ছাদের দিকে মুখ করে কান্না গিলে ফেলে, চোখ দুটো মুছে বলে, দিতে পারলে বলো। দেব তো অবশ্যই, তবে আমার তো জানা দরকার আমার ফ্রেন্ড কোন প্রবলেমে পড়েছে। আমার ভাই সুমন গতকাল বাড়িতে ফেরেনি, আজ শুনলাম হসপিটালে। ও পয়জন খেয়েছে, অবস্থা ভালো না, টাকা লাগবে। আমার কাছে টাকা নেই ইরফাদ, আমাকে আগে কেন বলিসনি? ভীষণ একা লাগছে, অসহায় লাগছে। একটা মেয়ের জন্য কিছু কিছু সময় জীবন ভীষণ ভারী হয়। আমি আসছি, ওয়েট। কষ্ট করে আসতে হবে না, টাকা দিতে পারলে দিও। আই উইল ম্যানেজ। বেশি বুঝিস, আমি আসছি বলেই ফোনটা রাখে ইরফাদ। তারপর সিনথিয়ার সামনে দিয়েই তড়িঘড়ি করে ক্যাবিনেট খোলে, একটা ছোট্ট ব্যাগ স্কুল ব্যাগের মতো কাঁধে ঝুলিয়ে নেয়। সিনথিয়ার দিকে তাকিয়ে বলে, বাইরে যাচ্ছি, একা ভয় লাগলে ইভার কাছে থেকো, বেশি লেট হলে ঘুমিয়ে যেও, বাসায় ফিরে আমি তোমাকে নিয়ে আসব। কোথায় যাবেন? হসপিটালে, বাকিটা ফিরে এসে বলবো, ওকে? অনেক লেট হবে? আই ডোন্ট নো, তবে আই উইল ট্রাই, যত তাড়াতাড়ি ব্যাক করা যায়। সিনথিয়া চুপচাপ দাঁড়িয়ে থাকে। বেরিয়ে যায় ইরফাদ। এই তো একটু আগেই এলো, এক্ষুনি যেতে হবে? সে তো অনেক অপেক্ষা করছিল। ড্রয়িং রুম পার হতে হতে ইভাকে ডাকে ইরফাদ। ইভা, বলো ভাইয়া। বাইরে যাচ্ছি, সিন্ধিকে দেখে রেখো, নতুন একটা জায়গা, একা একা লাগবে, হয়তো খারাপ লাগবে। কোথায় যাচ্ছ? হসপিটালে, শুভার ছোট ভাই হসপিটালাইজড। অফিসিয়াল কাজ আছে কোনো? না ভাইয়া, যদি রাগ না করো তাহলে বলতাম সিনথিয়াকে নিয়েই বের হও। যেহেতু অফিসিয়াল কাজ না, তাহলে তো প্রবলেম হওয়ার কথা না ভাইয়া। রাত হয়েছে, অনেক দূর যেতে হবে তো। মেয়েটা নতুন এসেছে, এই সময় তুমি কাছাকাছি থাকলে ওর ভালো লাগবে। সেই তো সকালেই না বলেই গেলে, সারাটা দিন মেয়েটা একা একা। কিছুক্ষণ হলো বাসায় ফিরেছো, সারাদিন তো মনমরা হয়েছিল, এখন ফিরেছো, মেয়েটা কতটা খুশি হয়েছে। যাবেই তো বাইরে, নিয়ে যাও, একটা লং ড্রাইভও হলো। ওকে, বাইরে নেওয়া রিস্ক হবে এখন। তুমি তো আসোই ভাইয়া, দেখে রেখো প্লিজ, নিয়ে যাও। না, নিয়ে যাও না ভাইয়া। ওকে, 5 মিনিটের নিচে আসতে বল। থ্যাঙ্কস ভাইয়া। হসপিটালের করিডোরে বসে আছে শোভা, রক্ত চক্ষুতে আটকে আছে ছাই চাপা আগুন, যা তাকে পুড়িয়ে দিচ্ছে। পরিবার নামক দায়িত্ব ঘাড়ে বয়ে বেড়াতে বেড়াতে আজ ক্লান্ত লাগছে তার। পৃথিবীর কোনো প্রান্তে কি এইটুকু শান্তির জায়গা নেই, যেখানে একটু শান্তিতে শ্বাস নেওয়া যায়? একটা রাত চিন্তামুক্ত ভাবে শেষ হয়। বলিষ্ঠ শরীরের অধিকারী পুরুষটিকে শোভা চেনে, আরো ভালো করেই চেনে। তার মুখোশ ঢাকা চোখ দুটোকে চেনে। তবে এই রাত বিরাতে পাশের মেয়েটাকে। শোভা উঠে দাঁড়ায়। ঠিক আছিস?
শুভা মাথা নাড়ায়, প্যান্টের পকেটে হাত দিয়ে শির দ্বারা টান টান করে দাঁড়ায় ইরফাদ। তারপর বলে, ট্রান্সফার করেছি তোর অ্যাকাউন্টে। শুভা বাধ্য মেয়ের মতো মাথা নাড়ায়। জীবনের কোন মুহূর্তে দাঁড়ালে অন্যের থেকে টাকা চেয়ে নিতে লজ্জা লাগে না? সে এই মুহূর্তে ওই পর্যায়েই আছে। ইরফাদ বলে, বল প্রবলেম কি? সুইসাইড অ্যাটেম্প্ট নেওয়ার রিজন? জানি না। গার্লফ্রেন্ড ইস্যু? জানি না, তবে কিছুদিন হলো টাকা পয়সা নিয়ে ঝামেলা হচ্ছে। বাবার ঔষধের টাকা, বাজারের টাকা, বন্ধু বান্ধবের থেকে মিথ্যা বলে টাকা নিয়েছে। আমার থেকে ভার্সিটির সেমিস্টার ফি এর কথা বলেও টাকা নিয়েছে। আগে কখনো এমন করেনি। তোর ভাইয়ের ফোন কোথায়? দিতে পারবি? ওর বন্ধুরা একটু আগেই আমাকে দিয়েছে, দাঁড়াও দিচ্ছি। ফোনটা বের করে দেয় শুভা। 20 মিনিট ফোনটা হাতে রাখে ইরফাদ। তোর ভাই অনলাইন জুয়াতে আসক্ত? শুনেই বুঝতে পেরেছি। ফোনটা নিলাম তোকে প্রুফ দেওয়ার জন্য। দেখ। মানে? জুয়াতে আসক্ত তাদের মধ্যে প্রাথমিক কিছু লক্ষণ দেখা যায়, যেমন তারা প্রচুর মিথ্যা বলে গল্প বানায় আর অন্যের থেকে টাকা ধার নেয়, কিন্তু সঠিক সময়ে ব্যাক দিতে পারে না। আবার অন্যের থেকে গল্প বানিয়ে টাকা নেয়। এভাবেই চলতে থাকে প্রক্রিয়া। লাস্ট যখন দেওয়ালে পিঠ ঠেকে যায়, তখন এরা হয় নিজের প্রাণ নেয়, নয়তো অন্যের। অহরহ কেস আসছে এইসব নিয়ে। জুয়ার টাকা জোগাড় করতে কিডন্যাপিং করে মুক্তিপণ চায়। এদের মস্তিষ্ক পচে যায়। এমন কোনো জঘন্যতম পথ নেই এরা যেতে পারে না। আমার ভাই এমন কাজ করলো? ওকে কোনো অভাব দেইনি আমি। ডোন্ট প্যানিক। সুমন কি থেকে কি করেছে আমরা কেউ জানি না, তবে বেঁচে আছে সত্যি। একদিনটা জানাই যাবে। এটা আসলেই একটা মরণ খেলা, একটা অভ্যাসে পরিণত হয়েছে। এটা একটা জাল। একবার জড়িয়ে গেলে সেই শেকল থেকে মানুষ বের হতে পারে না। হয় মৃত্যু, না হয় ধ্বংস। এত কিছু হয়ে গেল, আমরা কিছুই জানলাম না। হাতের মুঠোয় ডিভাইস। অন্ধকার রাতের আড়ালে কত জীবন আধারে তলিয়ে যাচ্ছে আমরা কেউ জানি না। শুভার চোখ থেকে টুপ করে পানি পড়ছে। এত কষ্ট করে যে পরিবারকে বেঁধে রেখেছে, যে স্বপ্ন বনেছে, তা যে গুঁড়ো বালির মতো ঝুরঝুর করে পড়ছে। কি থেকে কি হয়ে গেল? শুভা নীরবে চোখের জল ফেলে বলে, আইন ব্যবস্থা থাকতে এইসব এখনো চলে। দেশীয় নতুন একটা অ্যাপস রিসেন্টলি বন্ধ করা হয়েছে, তবে অহরহ বিদেশি অ্যাপস এখনো আছে। সব গোড়া থেকে উপড়ে ফেলা কি সম্ভব? চোখে পড়ে এমন একটা দুইটা অ্যাপস বন্ধ করা যেতে পারে। চোখের আড়ালে আরো কত ক্রাইম হচ্ছে, কত অ্যাপস সৃষ্টি হচ্ছে, সব বন্ধ করা সম্ভব নয়। তাহলে এই তরুণ সমাজ কি করে সঠিক পথটা দেখবে? কি করে ধ্বংসের পথ থেকে দূরে থাকবে? আমার ভাই খুব ভালো স্টুডেন্ট ছিল। আমার খুব কষ্ট হচ্ছে রে ইরফাদ। একটা ছোট্ট প্রাণ এইভাবে ঝরে যাচ্ছে। নিজেদের সচেতন থাকতে হবে, এছাড়া কোনো ওয়ে নেই। হোয়াট এভার, বি স্ট্রং। বাঁধ ভাঙা কান্নায় ভেঙে পড়ে শোভা। ইরফাদ চোখের ইশারা দেয়। সিনথিয়া পাশে গিয়ে দাঁড়ায়। তারপর বলে, কেঁদো না আপু, সব ঠিক হয়ে যাবে। শোভা চেয়ারে বসে। ইরফাদ বলে, আন্টি কোথায়? বাসায়, বাবা একা তাই। এরপরে সিনথিয়াকে পাশে বসায় শোভা। সিনথিয়ার হাত মুঠোয় নিয়ে বলে, তোমার নাম কি? সিনথিয়া ইবনা। ভারী মিষ্টি মেয়ে তো তুমি। তোমার ছোঁয়ায় কান্নারা আমাকে রেখে পালিয়ে গেল। এমন একটা মেয়েই আমার ফ্রেন্ডের প্রয়োজন ছিল, যার ছোঁয়া তো সব সুন্দর হয়ে যায়। বিয়ে করবি কবে ইরফাদ? ও আমার ওয়াইফ। বিয়ে করেছিস? একবার জানালি না যে। বিয়েটা আসলে ওইভাবে হয়নি। বাদ দে, এখন বাসায় যা। নতুন বউ নিয়ে ফ্রেন্ডের দুর্দিনে কেউ ছুটে আসে? তাই বন্ধু তুই হিসাবেও বেস্ট। সত্যি তুই মাস্টারপিস। বেশি বেশি বলে ফেলছিস। তুই বাসায় যা, ফ্রেশ হয়ে আয়, ততক্ষণে এখানে আসি। আরে না, যা করেছিস আমি ওই ঋণ তো শোধ করতেই পারবো না। এখন আবার নতুন বউ নিয়ে এসে আমার জন্য এমন কিছু করছিস না যাতে করে তোর বউয়ের কাছে আমি ঋণী হয়ে যাই। দূর, কি সব কথা। খেয়েছিস? খেয়ে নিব, তোরা যা। বাইরে চল। তোরা বাসায় যা তো। বেশি বুঝিস। চল তো। তোরা বাসায় যা তো। বেশি বুঝিস। চল তো। সুভাকে জোর করে খাবার খাইয়ে সুভার ভাইকে দেখে ফেরার পথে ইরফাদ। সিনথিয়াকে গাড়িতে বসিয়ে পেছনের দিকে ফিরে যায় ইরফাদ। ইরফাদ অনুভব করে সিনথিয়াকে এখানে আনা ঠিক হয়নি।
শুভার মনে আঘাত লেগেছে। ঠিক এ কারণেই সিন্ধিয়াকে আনতে চায়নি সে, তবে বোনের জোরাজুরিতে আনতে বাধ্য হয়েছে। ইরফাদ শোভার দিকে ফিরে বলে, আই এম সরি, পারলে আমাকে ক্ষমা করে দিস। অনেকটা সময় পর ফোন মৃদু কম্পনে কেঁপে ওঠে। ইরফাদের চোখ বোলাই মেসেজটিতে, তোমাকে ভালোবেসেছিলাম, একসময় খুব করে পেতেও চেয়েছি, তবে তুমি বন্ধুত্বের বাইরে কখনো আমাকে চিন্তাও করনি। তুমি বন্ধু হিসাবে আমার জন্য যে সব সময় আজ অব্দি যা করেছো তা পৃথিবীর রক্তের সম্পর্কের কেউই করবে না। আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। আমি ভালোবেসেছি, এরপরেও তুমি ভালোবাসোনি, এই নিয়ে কখনো কিছু ভেবো না। ভালোবাসতে হলে ওই মানুষটাকে অনুভব করতে হয়, তুমি কখনো আমাকে অনুভব করনি, তাই আমাকে করুণা না করে দূরে ঠেলে দিলে। তুমি সঠিক কাজটাই করেছো। তোমাকে আজ একটা সত্যি কথা বলি, ভালোবাসতাম, ভালোবেসে একাকিত্ব বেছে নিয়েছি। তোমাকে ভালোবাসতে যেমন ভালো লাগে, ঠিক তেমন তোমার সাথে পাগলামি করতেও ভালো লাগে। আমি জানি তুমি আমাকে কখনো গ্রহণ করবে না, তবুও কেন যেন দুষ্টুমি করতে ভালো লাগতো। তুমি সরি বলে আমি সত্যিটা আজই বলে দেই। তুমি তো জানোই সবটা। সেই সময় তুমি টাকা না দিলে পড়াশোনাটুকুও করতে পারতাম না। তুমি টাকা না দিলে আমার জীবনটা আরো কঠিন হয়ে যেত। তবে তুমি জানো না, আমার একটা প্রবলেম আছে, যেটা শুরু হয়েছে অনেক বছর আগে। ক্লিয়ার করে বললাম না, তুমি বুঝে নিও। আমাকে ডক্টর দেশের বাহির থেকে ট্রিটমেন্ট করতে বলেছিল, টাকার অভাবে করতে পারিনি। তুমি আমার জন্য অনেক করেছো, তাই বিবেক বোধ থেকে বলা হয়নি। অতঃপর এই মাসেই আমি দেশের বাইরে ডক্টর দেখিয়েছি, তারা বলেছেন আমি অনেক লেট করে ফেলেছি। আমি কখনোই মা হতে পারবো না ইরফাদ। তুমি যে দায়বদ্ধতা থেকে সরি বললে, ওইটা মনে রেখো না। তুমি চাইলে এই জীবনে তোমাকে আমার আর পাওয়া হতো না। তুমি মুক্ত। পৃথিবীর সবাই যদি তোমাকে ভালোবাসে, তাই বলে সবাইকে তো আর গ্রহণ করা পসিবল নয়। তুমি যা করেছো একদম ঠিক করেছো। আমাকে নিয়ে চিন্তা করো না, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। তিনি একদিন এত দিবেন যে, যা আমার হয়তো কল্পনাও করিনি। সব শেষে বলবো, তুমি সুখী হও। তুমি ভালো থাকলে আমার অন্তর প্রশান্তিতে থাকবে। মেসেজটা পড়েই লুকিং গ্লাসে চোখ যায় ইরফাদের। কালো রঙের একটা প্রাইভেট কার তার গাড়ির পেছনে। ইরফাদ গাড়ির স্পিড বাড়ায়, পেছনের গাড়ি যেন ধেয়ে আসে। ইরফাদ স্পিড কমিয়ে দেয়, পেছনের গাড়ির স্পিড কমে যায়। ইরফাদ আবারও স্পিড বাড়ায়, পেছনের গাড়ি ঝড়ের গতিতে এগিয়ে আসে। ইরফাদ ঝড়ের গতিতে দাপিয়ে গাড়ি চালায়। সিনথিয়া ইরফাদের দিকে একবার, আরেকবার পেছনের দিকে তাকায়। ভয়াল আসনির সংকেত পেয়ে সিনথিয়া ইরফাদের দিকে তাকিয়ে বলে, আমাদের ফলো করছে। ইরফাদ আর চোখে তাকায়। সাপের মতো আঁকাবাঁকা করে গাড়ি চালাচ্ছে ইরফাদ, গাড়ির মধ্যে যেন ঝড় বয়ে যাচ্ছে। ইরফাদ ধীর গলায় বলে, ভয় পাচ্ছ? সিনথিয়া মাথা দুই দিকে নাড়ায়। ইরফাদ রিভলভার বাড়িয়ে দেয় সিনথিয়ার দিকে, তারপর বলে, সিটের ওপর দিয়ে পেছনে যাবে, আমি গাড়ি সাইড করব। পেছনের দরজা খুলে পেছনের গাড়ির টায়ারের দিকে তাক করে ট্রিগার চাপবে। সিনথিয়া হাতে তুলে নেয় রিভলভার, সিট পেরিয়ে পেছনে চলে যায়। দরজা হালকা ফাঁকা করে ইরফাদ গাড়ি সাইড করে ব্রেক চেপে দেয়। পেছনের গাড়ির মাঝামাঝিতে আসতেই ইরফাদ ডিরেকশন দেয়, শুট নাও। সিনথিয়া ট্রিগার চাপ দেয়। জীবনে প্রথম বুলেটটা লক্ষ্য মিস করে যায়। ইরফাদ বলে, আরেকটিবার সিনথিয়া, হারি আপ। সিনথিয়া ট্রিগারে চাপে, টায়ারে গুলি লেগে থেমে যায় গাড়ি। ইরফাদ দরজা ঠেলে বাহিরে বেরিয়ে আসে। পেছনের কালো রঙের গাড়িতে ড্রাইভার সিটে বসা মানুষের মুখে কালো কাপড় বাঁধা। পেছনে পরপর পাঁচটা বড় গাড়ি। আশঙ্কা বিপদ সংকেত পেয়ে পুনরায় গাড়িতে বসে ইরফাদ। বসেই ঝড়ের গতিতে স্টিয়ারিং ঘোরায়, গাড়ির স্পিড বাড়িয়ে দেয়। নীরব নিস্তব্ধ রাস্তায় সিট দ্বারা টান টান করে দাপিয়ে গাড়ি চালাচ্ছে ইরফাদ। আশেপাশের গাছপালা ছুটে ছুটে পেছনে চলে যাচ্ছে। ইরফাদ তাড়া দেয় সিনথিয়াকে, এখানে আসো। সিনথিয়া উঠে আসে, নিজের সিটে বসে। ইরফাদের চোখে কিছু খেলা করছে। সে কি চিন্তিত? সিনথিয়া বলে, কিছু হয়েছে? তোমাকে আজ নিয়ে আসাটা ঠিক হয়নি। কেন? গাড়ি তো থেমেই গেল, পেছনে আরো পাঁচটা আসছে। সিনথিয়া পেছনের দিকে তাকায়, তারপর বলে, আজ আমি তো সুস্থ আছি, দুর্বল নই।
আমাকে নিয়ে ভয় পাবেন না, ওরা দলে ভারী, রিস্ক আছে সিনথি। কতক্ষণ টিকতে পারবো জানি না। যদি কিছু হয়ে যায় তুমি পালিয়ে যাবে। আমি আপনাকে রেখে কোথাও যাব না। সাথে সাথে থেমে যায় ইরফাদের গাড়ি। ইরফাদ পেছনে ফেরে। পেছন থেকে ছুটছে বুলেট। এই মুহূর্তে মুখোমুখি এতগুলো মানুষের সাথে লড়া সম্ভব না। ইরফাদ গাড়ির লাইটটা অফ করে দেয়। সিনথিয়ার দিকে দরজা খুলে ওপাশ দিয়ে বেরিয়ে যায় ইরফাদ। হাতের মুঠোয় সিনথিয়ার হাত নিয়ে ঝড়ের গতিতে দৌড়ায় ইরফাদ। পেছন থেকে মুখোশধারী দলবল পেছন থেকে তেড়ে আসে। নিস্তব্ধ নীরব পাকা রাস্তা থেকে নেমে যায় ইরফাদ সিনথিয়া। ভয়াল অশুভ ছায়া তাদের ধাওয়া করে আসছে। রাস্তার নিচে সরাসরি শালবন অতিক্রম করে দৌড়ে যায় ইরফাদ। একে একে অশুভ মুখোশধারী শয়তান নেমে আসে। একের পর এক গাছ পেরিয়ে ছুটতে থাকে ইরফাদ। হাতের মুঠিতে সিনথিয়ার হাত আরো শক্ত করে ধরে। সারি সারি আলো আধারির মাঝে শেষ প্রান্তে ঠেকে তারা। শয়তানের দলের হাতে টর্চ লাইটের আলোয় গাছের বাগানে আলো খা খা করে ওঠে। ইরফাদ দাঁড়ায়। পেছন থেকে এক দল মুখোশধারী এগিয়ে আসে। সিনথিয়াও দাঁড়িয়ে যায়। গাছের ছোট মোটা ডাল ভেঙে ইরফাদ সিনথিয়ার হাতে দেয়। অতঃপর শুরু হয় হার জিতের খেলা। ইরফাদ হাতের রিভলভার পরপর 6 বার ট্রিগারের চাপ দেয় ইরফাদ। সামনে 6 জন ধপাস করে পড়ে মাটিতে। এভাবেই এগিয়ে যায় ইরফাদ। অতঃপর রাস্তা থেকে কালো মুখোশে বাঁধা আরেকটি মুখোশধারী দল নামে। এতগুলো মানুষের সাথে একা পেরে ওঠা সম্ভব না। ইরফাদ সিনথিয়ার হাত ধরে, তারপর পিছিয়ে যায়। সিনথিয়াকে বলে, তুমি যাও। না, প্লিজ যাও, কিছুতেই যাব না আমি। অতঃপর ইরফাদ সিনথিয়ার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে ঝড়ের গতিতে দৌড়াতে থাকে। পেছন থেকে বাকিরাও দৌড়ে আসে। মিনিট 10 লুকোচুরি খেলতে খেলতে একটা বুলেট থেমে যায় ইরফাদ। বিকট শব্দে রিভলভারের নল থেকে বের হয় ধাতুর বুলেট। পেছন থেকে বুলেট ছুটে গিয়ে লাগে ইরফাদের পিঠে। থমকে দাঁড়ায় ইরফাদ। রক্তচক্ষুতে ছলকে ওঠে গরম জল। থেমে গিয়ে ফিরে তাকায় সিনথিয়া। দূরে দাঁড়ানো মুখোশধারী রিভলভারের নলের দিকে তাকায় সিনথিয়া। আরেকবার ইরফাদের সাদা ধবধবে শার্টের পেছনের এমন দৃশ্য, নিজের শ্বাসটা যেন আটকে যায় সিনথিয়ার। বন্ধ হয়ে যায় টর্চের আলো। অতঃপর নিস্তব্ধ বিদঘুটে পরিবেশ, নামে প্রগাঢ় নীরবতা।